আমরা এই ভিডিওতে আলোচনা করব ন্যায় এবং বৈশেষিক দর্শনে উল্লেখিত একটি গুরুত্বপূর্ণ টপিক, যেটা হলো নির্বিকল্পক এবং সবিকল্পক প্রত্যক্ষ। এই নির্বিকল্পক এবং সবিকল্পক প্রত্যক্ষ কি, এটি জানতে গেলে আমাদের প্রথমে জানা দরকার প্রত্যক্ষ প্রমাণ কি। আবার প্রত্যক্ষ প্রমাণ কি জানতে হলে আমাদের জানতে হবে প্রমাণ কি। তাই আমি তুফান খাদিম এই ভিডিওতে তোমাদের প্রথম থেকে একদম শেষ পর্যন্ত, অর্থাৎ প্রমাণ থেকে শুরু করে নির্বিকল্পক এবং সবিকল্পক প্রত্যক্ষ কি তা বিস্তারিত এবং উদাহরণের সাহায্যে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। যদি তোমাদের মনে হয় যে এই ভিডিওতে যত রকম বক্তব্য আছে সেই সমস্ত বক্তব্যগুলো আমরা একটা বইয়ের মতো করে পড়তে চাই, অর্থাৎ যেমন টেক্সট বইয়ে লেখা থাকে সেরকমভাবে পড়তে চাই, তাহলে অবশ্যই আমাদের www.ispgurukul.com এই নামে যে আমাদের ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশনে অবশ্যই দিয়ে দেবো। তোমরা সেখান থেকে টাচ করে পুরো ওয়েবসাইট খুলে এই বিষয়টাকে বিস্তারিত পড়তে পারবে এবং সেই ওয়েবসাইটে থাকবে বিস্তারিত পরীক্ষার সহযোগী সেই কিছু এমসিকিউ এবং এসএকিউ প্রশ্ন এবং উত্তর। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিও, আর এইরূপ শিক্ষণীয় ভিডিও পেতে এই আইএসপি তুফান খাদিম চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো। তাহলে আমরা চলে যাব আমাদের সরাসরি সেই টপিকটা হচ্ছে প্রমাণ কি। প্রমাণ কি এর সংজ্ঞায় বলা হয়েছে প্রমাকরণং প্রমাণং, অর্থাৎ প্রমাণকরণকে বলা হয় প্রমাণ বা জ্ঞান তত্ত্ব। এই প্রমাণ বা জ্ঞান তত্ত্ব বলতে বোঝায় যথার্থ জ্ঞান লাভের যে প্রক্রিয়া বা জ্ঞান লাভের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াকে বলা হয় প্রমাণ বা জ্ঞান তত্ত্ব। ভারতীয় দর্শনে এই প্রমাণের সংখ্যা হচ্ছে মোট 6টি। কি কি? প্রত্যক্ষ প্রমাণ, অনুমান প্রমাণ, উপমান প্রমাণ, শব্দ প্রমাণ, অর্থাপত্তি প্রমাণ এবং অনুপলব্ধি প্রমাণ। আজকে আমাদের যে টপিক, সেই টপিক অনুযায়ী আমাদেরকে পড়তে হবে প্রত্যক্ষ প্রমাণের বিভাগ অনুসারে নির্বিকল্পক এবং সবিকল্পক প্রত্যক্ষ। একটা বিষয় তোমাদের জানা প্রয়োজন, ভারতীয় দর্শনের আস্তিক সম্প্রদায় ন্যায়, এই ন্যায় দর্শনের যিনি মূল প্রতিষ্ঠাতা তিনি হলেন মহর্ষি গৌতম। গৌতম কিন্তু কখনোই নির্বিকল্পক এবং সবিকল্পক প্রত্যক্ষের বিভাজনের কথা উল্লেখ করেননি। পরবর্তীকালে তার যে শিষ্য, সেই সমস্ত শিষ্যরাই প্রত্যক্ষের যে নতুন করে বিভাজন সৃষ্টি করেছেন তার নাম দেওয়া হয়েছে নির্বিকল্পক এবং সবিকল্পক প্রত্যক্ষ। বিশেষ করে অন্নং ভট্ট তার তর্কসংগ্রহের গ্রন্থে এই নির্বিকল্পক এবং সবিকল্পক প্রত্যক্ষের সুন্দর ব্যাখ্যা দিয়েছেন। আমরা আমাদের এই ভিডিওতে পিপিটির মাধ্যমে পাঠ করে জানব নির্বিকল্পক প্রত্যক্ষ কি এবং সবিকল্পক প্রত্যক্ষ কি। বিষয়টা আমি তোমাদেরকে এক কথায় বলি যে নির্বিকল্পক প্রত্যক্ষ বলতে কি বোঝায় এবং সবিকল্পক প্রত্যক্ষ বলতে কি বোঝায়। নির্বিকল্পক প্রত্যক্ষ কি না, নির্বিকল্পক প্রত্যক্ষের সংজ্ঞায় বলা হয়েছে নিষ্প্রকারকম জ্ঞানম নির্বিকল্পকম প্রত্যক্ষম, অর্থাৎ যে জ্ঞানের কোনো নাম বা বিশেষণ বা বর্জিত থাকে না, বা বিশেষণ বা নাম বর্জিত থাকে, তার নাম হচ্ছে নির্বিকল্পক, অর্থাৎ নিষ্প্রকারকম শব্দের দ্বারা বোঝানো হয়েছে। ঠিক বিপরীতে থাকছে সবিকল্পক প্রত্যক্ষ। সবিকল্পক প্রত্যক্ষের সংজ্ঞায় কি বলা হয়েছে? স্বপ্রকারকম জ্ঞানম সবিকল্পকম প্রত্যক্ষম, অর্থাৎ যার মধ্যে প্রকার বা গুণ নাম বিশেষণ আছে সেটা হচ্ছে সবিকল্পক প্রত্যক্ষ। তাই এই নির্বিকল্পক এবং সবিকল্পক প্রত্যক্ষ পড়ার আগে আমাদের জানতে হবে প্রত্যক্ষ প্রমাণ কাকে বলে। প্রত্যক্ষ প্রমাণের ভারতীয় দর্শনের চার্বাকগণ ছাড়া ন্যায় দর্শনের যে প্রত্যক্ষের সংজ্ঞা দেওয়া হয়েছে, অর্থাৎ গৌতমের যা দেওয়া যে প্রত্যক্ষের লক্ষণ, এটা সবাই কম বেশি কিন্তু গ্রহণ করেছেন। তাই মহর্ষি গৌতম প্রত্যক্ষের লক্ষণে কি বলেছেন? ইন্দ্রিয়ার্থ সন্নিকর্ষৎপন্নম জ্ঞানম অব্যাপ্য দেশম অব্যভিচারী ব্যবসায়ত্মকম প্রত্যক্ষম, অর্থাৎ ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সন্নিকর্ষের ফলে যে যথার্থ অনিশ্চিত অভ্রান্ত যে জ্ঞান হয়, সেই জ্ঞানটার নাম হচ্ছে প্রত্যক্ষ। অর্থাৎ এই প্রত্যক্ষ প্রমাণের বিভাজন রূপে আজকে আমরা আলোচনা করব নির্বিকল্পক এবং সবিকল্পক প্রত্যক্ষ। যদিও আমরা একটু আগে আলোচনা করলাম যে প্রত্যক্ষ প্রমাণ কাকে বলে এবং প্রত্যক্ষের বিভাগ,
তাহলে প্রত্যক্ষ প্রমাণকে দুই ভাগে ভাগ করা হয়েছে। কি কি? একটা হচ্ছে নির্বিকল্প প্রত্যক্ষ, আর একটা হচ্ছে সবিকল্প প্রত্যক্ষ। নির্বিকল্প প্রত্যক্ষে কি বলা হয়েছে? এটা হচ্ছে একটা প্রাথমিক জ্ঞান, বৈশিষ্ট্যহীন কেবল অভিজ্ঞতা বা কেবল অস্তিত্বের জ্ঞান। আর সবিকল্প প্রত্যক্ষে বলা হয়েছে এটা সংজ্ঞায়িত, যার সংজ্ঞা দেওয়া যায়, অর্থাৎ নাম রূপ গুণ সহ পূর্ণাঙ্গ যে জ্ঞান, সেই জ্ঞানকে বলা হয় সবিকল্প। দেখো আমি এক্সাম্পল স্বরূপ তোমাদেরকে একটা এই নির্বিকল্প এবং সবিকল্প বিষয়টা বোঝায়, খুব সুন্দর এবং খুব সোজা জিনিস। যখন কোনো শিশু জন্মগ্রহণ করে, জন্মগ্রহণ করার পরে পৃথিবীতে যাবতীয় যে দ্রব্যগুলো দেখে, এই সমস্ত দ্রব্যগুলো তার কিন্তু প্রত্যক্ষ হয়, কিন্তু বেচারা নাম দিতে পারে না। যেমন একটা শিশু যদি জন্মানোর পরেই, যদি কখনো তার জন্ম হয়, জন্মানোর পরেই যদি কোনো একটা ফল দেখে, তাহলে সেই ক্ষেত্রে সেই ফলটা শুধুমাত্র সে চোখ দিয়ে দেখবে, হাত দিয়ে স্পর্শ করবে, জিহ্বা দিয়ে হয়তো খেতেও পারে, অথবা নাক দিয়ে গন্ধ নিতে পারে। তাহলে পঞ্চম জ্ঞানেন্দ্রিয়ের মাধ্যমে সেই বস্তুটা কিন্তু প্রত্যক্ষ হতে পারে, কিন্তু সেই বস্তুটার নাম সে জানে না, অর্থাৎ সে প্রথম জীবনে প্রথম কিন্তু দেখছে। এই যে যতক্ষণ শুধুমাত্র দেখছে, স্পর্শ করছে, খাচ্ছে, নাক দিয়ে ঘ্রাণ নিচ্ছে, কিন্তু নাম বলতে পারছে না, ততক্ষণ পর্যন্ত ওই বস্তুটা ওই শিশুটার কাছে থাকছে নির্বিকল্প প্রত্যক্ষ রূপে। তাহলে কি হলো? যেখানে নাম বা বিশেষণ বর্জিত যে জ্ঞান, তার নাম হচ্ছে নির্বিকল্প প্রত্যক্ষ। যেমন অনেক ক্ষেত্রে আমাদের জীবনে হয়, এমন কিছু বস্তু থাকে যে বস্তুগুলো আমাদের সামনে উপস্থিত হয়, কিন্তু আমরা শুধুমাত্র দেখি, শুনি, কিন্তু তার নাম আমরা কিন্তু দিতে পারি না। যখনই কোনো ব্যক্তি আমাদেরকে জানান যে হ্যাঁ এইটা এই বস্তু, তখনই সেটা সেখানে নির্বিকল্প প্রত্যক্ষ বিনাশ হয়ে সেটা সবিকল্প প্রত্যক্ষ হয়ে যায়। যেমন তোমার হাতে যে মোবাইলটা আছে, এই মোবাইলটা তোমার কাছে কী রূপে আছে? সবিকল্প প্রত্যক্ষ রূপে আছে। কিন্তু এই মোবাইলে যদি কোনো একটা আনকমন যদি কোনো ফল বা প্রাণী বা কোনো কিছু বস্তুর যদি ছবি যদি চলে আসে তোমার কাছে কোনো রকম, তুমি শুধু দেখবে কিন্তু তার নাম বলতে পারবে না। এই নামের জন্য তোমাকে কি করতে হবে? গুগলের সাহায্য নিতে হবে। তো যতক্ষণ পর্যন্ত তুমি নাম জানছো না, ততক্ষণ পর্যন্ত ওই বস্তুটা তোমার কাছে নির্বিকল্প প্রত্যক্ষ রূপে কিন্তু থাকছে, অর্থাৎ তোমার পঞ্চম জ্ঞানেন্দ্রিয়ের দ্বারা জ্ঞান হচ্ছে, কিন্তু তুমি নাম বা বিশেষণ কিন্তু বলতে পারছো না। তাহলে আমরা কি জানলাম না এক কথায়? তাহলে নির্বিকল্প প্রত্যক্ষ বলতে আমরা সেইটাকে বুঝবো যেটা নাম গুণ বর্জিত বা বিশেষণ বর্জিত, অর্থাৎ বস্তুটাকে শুধুমাত্র আমরা পাঁচটা জ্ঞানেন্দ্রিয়ের মাধ্যমে দেখবো, জানবো, শুনবো, ঘ্রাণ নেবো, স্বাদ নেবো, কিন্তু কোনো নাম দিতে পারবো না, কোনো বিশেষণ দিতে পারবো না। সেই সমস্ত যে জ্ঞান, সেই সমস্ত জ্ঞান হচ্ছে আমাদের জীবনে নির্বিকল্প প্রত্যক্ষ। সবিকল্প প্রত্যক্ষ কি? বিপরীত, যেটা আমরা নাম গুণ বিশেষণ সব দিতে পারি, সেটা হচ্ছে সবিকল্প প্রত্যক্ষ। অর্থাৎ আমাদের যে সমস্ত বস্তুগুলো চারিপাশে আছে, যেমন তোমার হাতের মোবাইলটা তোমার কাছে সবিকল্পক, তোমার যে মোবাইলের চার্জারটা এটা হচ্ছে সবিকল্পক, আমাদের কাছে আমার চারপাশে যত সমস্ত বইপত্র আছে এটা হচ্ছে আমার কাছে সবিকল্প, ফ্যান লাইট, অর্থাৎ বস্তুটাকে আমি প্রত্যক্ষ করছি এবং বস্তুটার নাম গুণ জাতি ক্রিয়া আমরা সব জানি, সেটা হচ্ছে আমার কাছে সবিকল্পক প্রত্যক্ষ। তাহলে নির্বিকল্পক এবং সবিকল্পক প্রত্যক্ষের কিছু পার্থক্য আমরা অবশ্যই বলতে পারবো। নির্বিকল্পক হচ্ছে নিষ্প্রকারকম, সবিকল্পক হচ্ছেন স্বপ্রকারকম, অর্থাৎ যেখানে কোনো নাম বা গুণ আমরা বলতে পারি না, বিশেষণ দিতে পারি না, সেটা হচ্ছে নির্বিকল্প প্রত্যক্ষ। যেখানে আমরা নাম গুণ বিশেষণ দিতে পারি, সেটার নাম হচ্ছে সবিকল্পক প্রত্যক্ষ। আমরা পিপিটিতে দেখে নেব, সুন্দরভাবে এই বিষয়টা আলোচনা করা আছে, তা বিস্তারিত দেখো। বইয়ের ভাষায় সংজ্ঞায় কি বলা আছে? সংজ্ঞা কোন প্রত্যক্ষ? নির্বিকল্প প্রত্যক্ষ। বলছে কোনো বস্তুকে প্রথমবার দেখার পর যখন কেবল তার অস্তিত্ব জানা যায়, কিন্তু তার নাম জাতি গুণ বা পরিচয় জানা যায় না, তাকে নির্বিকল্প প্রত্যক্ষ বলে। বলছে এটি জ্ঞানের প্রাথমিক বা প্রথম অস্পষ্ট স্তর। এখানে কিছু একটা আছে, কেবল এইটুকুই জানা যায়। আমি এক্সাম্পল স্বরূপ তোমাদের এই পিপিটিতে কিছু ছবি আমি তোমাদের এখানে রেখেছি। দেখো এই ছবিগুলো সব কি থাকবে? তোমার কাছে কিন্তু নির্বিকল্প রূপে থাকবে। যদি আমি প্রত্যেককে যদি আমি জুম করি, যদি এটাকে একটু জুম করি, যদি আমি এটাকে জুম করি, তাহলে জুম করলে কি দেখা যাবে? দেখো এখানে যদি জুম করি, তাহলে এটা হচ্ছে আমাদের কুকুর। কুকুর কিন্তু আমরা জানি, কিন্তু এই কুকুরটা কোন প্রজাতির, এই কুকুরটা কোন প্রজাতির সেটা আমরা দেখো শুধুমাত্র বলতে পারছি না, শুধুমাত্র এটা একটা কুকুর জানছি। যতক্ষণ না কোন প্রজাতির জানতে পারছি, বলতে পারছি, নাম দিতে পারছি, ততক্ষণ পর্যন্ত এই কুকুরটা আমার কাছে কি রূপে ধরা দিয়েছে? নির্বিকল্প প্রত্যক্ষ রূপে। এই যে মানুষটা, এটা একটা মানুষ আমরা জানি, কিন্তু এই মানুষটার বা এই মহিলাটার নাম কি, আমরা পরিচয় কি আমরা জানি না।
ততক্ষণ পর্যন্ত এটা আমার কাছে নির্বিকল্পক। অনুরূপভাবে দেখো এখানে কিছু অস্পষ্ট জিনিস আছে। আমরা অনেক সময় কি করি, দূর থেকে কোনো বস্তুকে আমরা দেখি, তো দূর থেকে যে বস্তুটাকে শুধু দেখলাম কিন্তু সঠিকভাবে দেখলাম না, তাকে বলতেই পারলাম না জিনিসটা কি, শুধুমাত্র হাঁ করে তাকিয়েই থাকলাম, এটা নাম হচ্ছে নির্বিকল্পক। এরকম অসংখ্য জিনিস আছে আমাদের পৃথিবীতে যেগুলোকে আমরা শুধুমাত্র কি করি না, চোখ দিয়ে, নাক দিয়ে, এই সমস্ত আমাদের যে ইন্দ্রিয় আছে সেই ইন্দ্রিয়ের মাধ্যমে আমরা শুধুমাত্র কি করতে পারি, প্রত্যক্ষ করতে পারি। অর্থাৎ তার কোনো নাম, বিশেষণ, গুণ, জাতি, ক্রিয়া বলতে পারি না, সেগুলো হচ্ছে সব নির্বিকল্পক প্রত্যক্ষ। যদি কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যেও। আর এই স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখছো, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেও তুমি তোমার সমস্ত প্রশ্নের উত্তর আমার মাধ্যমে কিন্তু SMS এর মাধ্যমে কিন্তু সমস্যার সমাধান করতে পারো। তাতেও যদি সমস্যার সমাধান না হয় অবশ্যই ভিডিও কলে আমি আসব এবং তোমার সেই ডাউটগুলোকে ক্লিয়ার করব। নির্বিকল্পক প্রত্যক্ষের বৈশিষ্ট্য। নির্বিকল্পক প্রত্যক্ষের বৈশিষ্ট্য বলা হচ্ছে প্রথম জ্ঞান, অর্থাৎ বস্তুর সাথে ইন্দ্রিয়ের সংযোগের সাথে সাথে এটি ঘটে থাকে। এটি নামহীন জ্ঞান, বস্তুর কোনো নির্দিষ্ট নাম বা সংজ্ঞা আমাদের আসে না। গুণহীন বা গুণহীন প্রকাশ, বস্তুর রূপ, স্বাদ বা বিশেষ গুণ আলাদা করা যায় না। তারপরে থাকছে কেবল অস্তিত্ব, কেবলমাত্র কিছু একটি বস্তু বিদ্যমান, এই অনুভূতি আমাদের হয়ে থাকে। এরপর দেখে নেবো আমাদের নির্বিকল্পক প্রত্যক্ষ রূপে কী বলা হয়েছে, উদাহরণস্বরূপ বলা হয়েছে, যেটা আমি একটু কোনো একটা বস্তুর নাম না বলে বিশেষণ না দিয়ে আমি সেটা তোমাদেরকে বুঝিয়েছিলাম। সেটা এখানে একটা সুন্দর দেখো শিশুর ছবি দেওয়া আছে। তাহলে এই শিশুটা জন্মানোর পর যখন প্রথম চোখ দিয়ে কি দেখলো, আমটাকে দেখলো, ও কি নাম বলতে পেরেছিল? নাম বলতে পারেনি। এই যে শুধু তাকিয়ে তাকিয়ে দেখেছিল কিন্তু নাম বলতে পারেনি, ততক্ষণ পর্যন্ত ওর কাছে, অর্থাৎ এই আমের যে জ্ঞান, এই আমের জ্ঞানটা কি ছিল না, প্রত্যক্ষ রূপে ছিল। কি রূপে ছিল? প্রত্যক্ষ রূপে ছিল। কি প্রত্যক্ষ রূপে? নির্বিকল্প প্রত্যক্ষ রূপে। তাহলে এখানে উদাহরণস্বরূপ কি বলা হয়েছে, যে একটি ছোট্ট শিশু যখন জীবনে প্রথম একটি আম দেখে, সে জানে না এটি একটি আম, সে জানে না এটি মিষ্টি নাকি টক, সে শুধু বোঝে সামনে এটি একটি বস্তু আছে। এই যে শুধু একটি বস্তু আছে, তার মনে প্রশ্ন, এটার নামই হচ্ছে নির্বিকল্পক প্রত্যক্ষ। এরপর আমরা চলে এসেছি আমাদের ঠিক নির্বিকল্প প্রত্যক্ষের যে বিপরীত, সেটা হচ্ছে সবিকল্পক প্রত্যক্ষ। যদি নির্বিকল্পক প্রত্যক্ষ তুমি জেনে থাকো তাহলে সবিকল্পক প্রত্যক্ষ তোমার বুঝতে কোনো অসুবিধা হবে না। এই যে আমার হাতে যে পেনটা আছে ব্ল্যাক কালারের, এটা একটা সেন্সার পেন। এই পেনটা আমরা আমাদের স্মার্ট বোর্ডের মাধ্যমে কি করি, লেখালেখি করতে পারি। এই যে বলতে পারলাম এটা পেন, এটার নামই হচ্ছে সবিকল্পক প্রত্যক্ষ। অর্থাৎ সংজ্ঞায় কি বলা হয়েছে দেখি, যে নির্বিকল্পক প্রত্যক্ষের পর যখন বস্তুর নাম, গুণ, জাতি, পরিচয় স্পষ্টভাবে জানা যায়, আমরা জেনেই গেলাম, স্পষ্টভাবে জানা যায়, তখন তাকে বলা হয় সবিকল্পক প্রত্যক্ষ। অর্থাৎ এটি জ্ঞানের পূর্ণাঙ্গ স্তর, অর্থাৎ দ্বিতীয় স্তর। আর কি, বুদ্ধির সাহায্যে বিশ্লেষণ করে সম্পূর্ণভাবে স্পষ্ট জ্ঞান আমাদের অর্জিত হয়। নতুন করে আশা করি তোমাকে বোঝাতে হবে না এটা কি। অবশ্যই এটা একটা আম, যেটাকে ইংরেজিতে বলা হয় ম্যাঙ্গো, তাই তো? তাহলে এই যে আমরা নাম বলতে পারলাম, এর স্বাদ কেমন সেটা আমরা জানি, এর গন্ধ কেমন সেটা জানি, এটার নামই হচ্ছে সবিকল্পক প্রত্যক্ষ। বলা বাহুল্য একটা বিষয় ভালো করে শুনে রাখবে, কোনো প্রত্যক্ষ বা কোনো জ্ঞান নির্বিকল্পক ছাড়া হয় না। অর্থাৎ জ্ঞানের প্রথম স্তরই হচ্ছে নির্বিকল্পক প্রত্যক্ষ। কারণ আমরা আমাদের জন্মানোর পর এখনো পর্যন্ত যখনই কোনো একটা আনকমন কোনো বস্তু, কোনো একটা বিষয়, কোনো একটা ব্যক্তি, কোনো একটা প্রাণী, কোনো একটা ফুল বা কিছুকে আমরা দেখি, কিন্তু তার নাম আমরা বলতে পারি না। অন্য কোনো ব্যক্তির মাধ্যমে, কোনো একটা গ্যাজেটের মাধ্যমে বা ইন্টারনেটের মাধ্যমে, গুগলের মাধ্যমে, চ্যাটজিপিটির মাধ্যমে আমরা জানতে পারি এই বস্তুটা এই রূপ। তাহলে কেউ না আমাকে জানালে, আমি যতক্ষণ না জানতে পারি ততক্ষণ পর্যন্ত সেই বস্তুটা আমার কাছে কি জ্ঞান, নির্বিকল্প জ্ঞান। অর্থাৎ পৃথিবীর প্রত্যেকটা বস্তু প্রথমে আমাদের কাছে কি রূপে ধরা দিয়েছিল, নির্বিকল্প রূপে ধরা দিয়েছিল। পরবর্তীকালে যখন আমাদেরকে কেউ জানিয়ে দেয় এটা অমোক, তখন সেটা আমাদের কাছে সবিকল্প প্রত্যক্ষ রূপে আসে। এখানে এই সংজ্ঞাটা সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। দেখবো এরপর আমাদের যে এই পিপিটির মধ্যে আর কি বলা আছে সবিকল্পক সম্পর্কে। বলছে সবিকল্পক প্রত্যক্ষের কিছু কি আছে, বৈশিষ্ট্য আছে। কার মতো? নির্বিকল্পক প্রত্যক্ষে যেমন বৈশিষ্ট্য আছে, সেরকম সবিকল্পক প্রত্যক্ষের বৈশিষ্ট্য আছে। কি বলা হয়েছে, নাম, জ্ঞান, বস্তুর নির্দিষ্ট নাম জানা যায়, যেমন আম, বই ইত্যাদি। গুণ অর্থাৎ রং, স্বাদ, গঠন ইত্যাদি স্পষ্টভাবে বোঝা যায়। তারপরে থাকছে জাতি ও শ্রেণী। প্রত্যেকটা সবিকল্পক জ্ঞানের কি থাকবে, একটি শ্রেণী বা জাতি থাকবে। অর্থাৎ ফল জাতির, আম কোন জাতির মধ্যে পড়ে?
পড়ে? কোন শ্রেণীর মধ্যে পড়ে? ফলের মধ্যে পড়ে, ঠিক আছে, প্রাণী ইত্যাদি। তারপরে কি থাকছে? সম্পূর্ণ জ্ঞান, বস্তুটির ব্যবহার ও গুরুত্ব স্পষ্টভাবে এখানে বোঝা যায়। এটা ছিল আমাদের সবিকল্পক প্রত্যক্ষের বৈশিষ্ট্য। নেক্সট চলে যাব আমাদের সবিকল্পক প্রত্যক্ষের একটি উদাহরণ। অবশ্যই এটা একটা আম, আমরা জানি, যার কি থাকছে নাম, এটি একটি আম, জাতি এটি একটি ফল, গুণ এটি হলুদ রঙের এবং মিষ্টি, ব্যবহার এটি কি খাওয়া যায়। এরপর দেখবো আমাদের নিবিকল্পক এবং সবিকল্পকের মধ্যে সেই গুরুত্বপূর্ণ পার্থক্য। এগুলো কিন্তু পরীক্ষায় খুব আসে, যে নিবিকল্পক এবং সবিকল্পকের মধ্যে পার্থক্য কি। আমি শর্টে প্রথম দিকেই বললাম যে নিবিকল্পক এবং সবিকল্পকের মধ্যে বেশ কিছু পার্থক্যের কথা। এখানে আমরা সেই পিপিটির মাধ্যমে আবার দেখে নেব যে আমাদের নিবিকল্পক এবং সবিকল্পকের মধ্যে কি কি পার্থক্য বলছে। একটা হচ্ছে জ্ঞানের স্তর। তাহলে কি বলবো? নিবিকল্প জ্ঞান হলো প্রথম বা প্রাথমিক স্তর, আর সবিকল্পক হচ্ছে পরবর্তী বা পূর্ণাঙ্গ স্তর। এটা কিন্তু পূর্ণাঙ্গ স্তর নয়, অপূর্ণ, কারণ আমরা শুধুমাত্র ইন্দ্রিয়ের মাধ্যমে উপলব্ধি করি কিন্তু নাম বলতে পারি না, ওই জন্য অপূর্ণ স্তর, আর এটা হচ্ছে পূর্ণ স্তর। বস্তুর পরিচয় বলছে নিবিকল্পক প্রত্যক্ষে কেবল অস্তিত্বকে জানা যায়, আর সবিকল্পক প্রত্যক্ষে নাম, গুণ ও রূপকে জানা যায়। শব্দ বা সংজ্ঞার প্রকাশ বলছে যে ভাষায় প্রকাশ করা যায় না, অর্থাৎ নিবিকল্পককে কোনো ভাষায় প্রকাশ করা যায় না, আর সবিকল্পককে ভাষায় প্রকাশ করা যায়। মানসিক প্রক্রিয়া বলছে যে নিবিকল্পক হচ্ছে চিন্তাহীন এবং অস্পষ্ট, কিন্তু সবিকল্পক হচ্ছে চিন্তাশীল এবং সুনির্দিষ্ট। খুব গুরুত্বপূর্ণ কতগুলো পার্থক্য এখানে পিপিটিতে দেওয়া হয়েছে। অবশ্যই তোমরা এই বিষয়গুলোকে পড়বে এবং ভালো করে জানবে। যদি আরও বিস্তারিত জানতে চাও, আমি প্রথম দিকেই বলেছি আমাদের যে ওয়েবসাইট আছে তার লিঙ্ক আমি ডেসক্রিপশনে অবশ্যই দিয়ে রাখবো, তোমরা সেখান থেকে সুন্দরভাবে পড়ে নিও। এই ছিল আপাতত আমাদের প্রত্যক্ষের বিভাজন স্বরূপ বা প্রত্যক্ষের শ্রেণীবিন্যাস অনুসারে নিবিকল্পক প্রত্যক্ষ এবং সবিকল্পক প্রত্যক্ষের সংজ্ঞা, তাদের বৈশিষ্ট্য, উভয়ের মধ্যে পার্থক্য এবং উদাহরণস্বরূপ আলোচনা। যদি ভিডিও হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই আমাদের এই আইএসপি তুফান খাদিম চ্যানেলকে ফলো করবে, আর এরকম শিক্ষণীয় ভিডিও পেতে অবশ্যই আমাদের সাথে যুক্ত হও। আজকের মতো এই পর্যন্ত, আবার দেখা হবে পরের ভিডিওতে।